প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের আয়তঘন এই চ্যাপ্টারটার ফুল এমসিকিউ পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। তবে চ্যাপ্টারটার এমসিকিউ শুরু করার আগে এই চ্যাপ্টার তো বিশেষ কিছু কনসেপ্ট আছে বা কিছু তথ্য আছে, ওই তথ্যগুলোকে নিয়ে একটু প্রথমে আলোচনা করি। দেখো, আয়তঘনক দেখতে কেমন হয় এবং আয়তঘনকের আরেকটা নাম কি? তো মনে রাখবে, আয়তঘনকের আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। আর আয়তঘনক অ্যাকচুয়ালি এটা 3Dর পার্ট। কেমন? 3 ডাইমেনশনের পার্ট, এটা কিন্তু 2Dর পার্ট নয়। আয়তঘনক দেখতে কীরকম তোমরা নিশ্চয়ই দেখেছ, অনেক বাক্স, ক্লিয়ার, বা ইট, তাদের যে আকার, সেই আকারটাই হচ্ছে কি একটা সমকোণী চৌপল বা আয়তঘনক। এবার আয়তঘনকের এর উপর কিছু রেস্ট্রিকশান রয়েছে কিছু থট এবং কিছু বিশেষ তথ্য। কীরকম দেখো, যদি বলা যায় এই যে আয়তঘনক দেখতে পাচ্ছ, এই আয়তঘনকের টোটাল তল কটা? ক্লিয়ার? এই আয়তঘনকের তল কটা? তল, যখন এই তল বলছি তখন তো 3Dর পার্ট। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি টোটাল তল। ভেবে নাও এটা একটা বাড়ি। যদি বাড়ি হয় তাহলে 4টা দেওয়াল আছে, 4টা তল হয়ে গেল। একটা মেঝে আছে আর একটা ছাদ আছে, তার মানে মোট তল হচ্ছে 6টি, তাই তো? তার মানে একটা ইনফরমেশান পেলাম যে মোট তল সংখ্যা 6টি। ক্লিয়ার? টোটাল 6টা কিন্তু তল আছে। কোনটা কোনটা? এ পাশের একটা দেওয়াল, ও পাশের একটা দেওয়াল, সামনের একটা দেওয়াল, পেছনের একটা দেওয়াল, 4টা দেওয়াল হয়ে গেল। নিচে একটা মেঝে আর উপরে ছাদ। এবার প্রত্যেকে দেখো, যে কোনো দুটো তল তুমি যদি নাও, সেই তলের মধ্যে কোণ কত ডিগ্রি হবে? ধরে নাও ওই তল আর মেঝে, কেমন? তো ওই তলের মধ্যে যে কোণ যদি খুঁজতে যাও, সেই কোণটা হবে অল টাইম 90 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে আয়তঘনের ক্ষেত্রে প্রত্যেকটা তল পরস্পরের সঙ্গে কত কোণ উৎপন্ন করে আছে? 90 ডিগ্রি। কেমন? তো এই তল আর ওই তল পরস্পরের মধ্যে কোণ করে আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। একই রকমভাবে এই তল আর ওই তল 90 ডিগ্রি কোণ করে আছে। এরকম করে প্রত্যেকটা তল পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ করে থাকবে। যদি বলি যে টোটাল ধার কটা? ধার মানে বলতে পারো পিলার বা পরস্পরকে কানেক্ট করে আছে এরকম বাহু কটা? তো দেখো, যদি বলি তো নিচে দেখব 1টা 2টা 3টা 4টা। ক্লিয়ার? তো আমরা মেঝেতে আমরা 4টা পার্ট দেখতে পাচ্ছি। উপরেও কি 1টা 2টা 3টা 4টা, তাহলে 8টা হয়ে গেল। আর পিলার কটা? 1টা 2টা 3টা 4টা, মানে টোটাল 12টা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি মোট ধার কতগুলো হচ্ছে? 12টি। ক্লিয়ার? এবার আমরা যখনই আয়তঘন বলছি, মনে রাখবে প্রত্যেকটা বাহুর লেন্থ যদি সমান হয়ে যায়, তখন এই আয়তঘনকটাকে আমরা বলি কি? ঘনক। ক্লিয়ার? তার মানে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকে যদি সমান পরিমাপের হয়ে যায়, তখন আমরা এই আয়তঘনকে আমরা বলি ঘনক। আচ্ছা, এখান থেকে আরেকটা তথ্য দেব তোমাদের। এর এরিয়া কি হবে? এর ক্ষেত্রফল কি হবে? আমরা প্রত্যেকে জানি যে যদি দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক আর উচ্চতা যদি c একক হয়, তাহলে এই পুরো আয়তঘনকের এরিয়া হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। কেমন? এটা হচ্ছে কি এরিয়ার ফর্মুলা। যদি তুমি এখানে বলো স্যার ঘনকের এরিয়া কি হবে, তো ঘনকের ক্ষেত্রে তো এ বি সি এর মান সমান। ক্লিয়ার? তার মানে কি এ ইন্টু এ, এ ইন্টু এ, এ ইন্টু এ, মানে ভেতরে পাচ্ছি 3a², মানে 6a²। কারণ ঘনকের ক্ষেত্রে এ সমান বি সমান সি। যাই হোক, আমি যখন অঙ্ক আসবো তখন বলবো, এটা জেনারেল ফর্মুলা। নেক্সট কি? আয়তন। আয়তন, স্যার আয়তনটা কি? আয়তন মানে হচ্ছে এই বক্সের মধ্যে কতটা জল ধরবে, মানে পরিমাণ বোঝাচ্ছে।
তো মনে রাখবে এর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এটা হচ্ছে আয়তনের সূত্র। আরও সূত্র রয়েছে, যেমন কর্ণের দৈর্ঘ্য কত, আমি আস্তে আস্তে অঙ্ক যখন আসবো তখন বলছি। পাশাপাশি শুধুমাত্র এরিয়া, ভলিউম বা কর্ণের দৈর্ঘ্য দিয়েই কিন্তু আমরা যে এমসিকিউর অঙ্ক করবো তা নয়, কিন্তু আমরা কিছু শর্ট ট্রিক্স ইউজ করব, যার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বড় বড় অঙ্কগুলোকে শর্টে সহজে করতে পারবো। তো সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। কেমন? তাই আমি এখানে নাম্বার 1 আর নাম্বার 2 ফর্মুলা দিয়ে রাখলাম। আমি অঙ্কের রেসপেক্টে একটা করে ফর্মুলা বাড়াবো। তো আগে লিখে নেয় অবধি প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে। একটি সমকোণী চৌপলের একদম সুন্দর করে একটা সমকোণী চৌপল এঁকে নিলাম। তো এই সমকোণী চৌপলের সন্নিহিত তল দুটির, সন্নিহিত মানে কি জানো? পরপর দুটি তল। কেমন? সন্নিহিত তল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তো ধরে নিচ্ছি যে এটা একটা তল, কেমন? এই ছাদটা একটা তল, আর এই সাইডের যে দেওয়ালটা আর একটা তল, কেমন? তো এই তল আর এই তল এরা সন্নিহিত তল, তো তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 2 কি বলেছে। একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা কি জানি ঘনক বিষয়টা কি বলতো? যখন আয়তঘনকের প্রত্যেকটা বাহুর লেন্থ সমান হয়ে যায়, তার মানে আমরা বুঝে গেলাম যে ঘনক কিন্তু দেখতে পাবো এরকম। ক্লিয়ার? ঘনক দেখতে কিন্তু এরকম। তো আমাদের বলে দিয়েছে প্রশ্নে যে এই যে ঘনকটা দেখতে পাচ্ছ, এই ঘনকটার ক্ষেত্রফল হচ্ছে কত? 150 মিটার। তো ধরে নিচ্ছি এই ঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কী হবে? সমান হবে তো, নাকি? তার মানে দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে প্রস্থও কী হবে? এ একক। আর উচ্চতা কত হবে? এ একক। ক্লিয়ার? তাহলে ওর যে ক্ষেত্রফল, আমরা এমনি আয়তঘনকের ক্ষেত্রফল কি জানতাম বলো? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো ঠিক আছে, এরকম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। কেমন? তাহলে আগে সূত্রটা লিখলাম। তো এটা সমান আমাদের বলেই দিয়েছে কত? 150। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি? দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত? 3a স্কোয়ার। তো 3a স্কোয়ার ইন্টু 2 মানে কত হচ্ছে? 6a স্কোয়ার। তাহলে 6a স্কোয়ার ইকুয়াল টু কত? 150। যদি 6 দিয়ে 150কে কাটো তাহলে পাবে কত? 25। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাচ্ছি? এর মান পাচ্ছি ±5। কি, তাই তো? কিন্তু দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, ওই কারণে আমরা উত্তর কি বলবো? আমাদের কি চেয়েছে? বাহুর দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ এর মান চেয়েছে। তাহলে এ সমান কত? 5 মিটার। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ব্যাস, লিখে নাও। এবার যে অঙ্কটা দিয়েছে, অঙ্ক নাম্বার 3, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমাকে বলে দিয়েছে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার যথাক্রমে। তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত হবে? তো আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে বুঝতে পারছি এটা একটা কি আসলে আয়তঘনক। তাই আমরা করব কি, আগে ঘরের চিত্রটাকে আঁকি। কেমন? আগে ঘরের ছবিটাকে এঁকে নিই। তো এই হচ্ছে সেই ঘরের ছবিটা। ব্যাস, আমরা আরামসে ঘরের ছবিটাকে এঁকে নিচ্ছি। ঘরটা হবে কি? একটা আয়তঘনক। এবার এই আয়তঘনক যে দেখতে পাচ্ছ, তার দৈর্ঘ্য কত বলেছে? 5 মিটার। এটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। প্রস্থ কত? 4 মিটার। এটা প্রস্থ হচ্ছে 4 মিটার। আর হাইট বলেছে 3 মিটার। হাইটটা 3 মিটার বলেছে। এখন আমরা কিন্তু প্রত্যেকে জানি প্রত্যেকটা অংশ আসলে কি বলতো? একটা আয়তক্ষেত্র। ভাববে না যে স্যার দেখতে সামান্তরিক লাগছে। আমি যদি এটা 3 ডাইমেনশনের ছবি, তো তুমি যদি সামনে থেকে দেখো তাহলে দেখে মনে হবে কি এটা প্রত্যেকটা হচ্ছে একটা কি বলতো? আয়তক্ষেত্র। ক্লিয়ার? যেমন ধরো এক্সাম্পল, আমি যদি এই বইটার কথা বলি, এই বইটা কি? এই বইটা দেখো প্রত্যেকটা তল, এই তলটা একটা আয়তক্ষেত্র, এই তলটাও কি একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? এটাও কি একটা আয়তক্ষেত্র। তুমি সাইড থেকে দেখো তখন আয়তক্ষেত্রকে দেখে মনে হবে সামান্তরিক, ওই কারণে কেউ ভ্রমে পড়বে না। ক্লিয়ার? প্রত্যেকটা হচ্ছে একটা আয়তক্ষেত্র।
আর যদি বাই চান্স এটা ঘনক হয়ে যেত তাহলে প্রত্যেকটা হতে হয় একটা বর্গক্ষেত্র। তো যাই হোক, আমাদের বলেছে এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এই যখনই বাড়ি বললাম তখনই বুঝে গেলাম যে এটা কি পাশের দেওয়াল, ওটা ওই সাইডের দেওয়াল, পিছনে দেওয়াল আছে, সামনে দেওয়াল আছে, আর নিচটা কি মেঝে, আর উপরটা কি ছাদ। ক্লিয়ার? তো আমাদের ওরা বলেছে ভাই ভাই 4টা দেওয়ালের ক্ষেত্রফল কি হবে। ক্লিয়ার? কি বলেছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার দেখো আমরা কনসেপচুয়াল কেমন করে আমরা বিষয়টাকে ভাবছি। 4টা দেওয়াল, তো চলো আমরা প্রথমে না যে এই দেওয়ালটার ক্ষেত্রফল বের করে নিই। কেমন? এই দেওয়ালটা, আমরা প্রথমে এই দেওয়ালটার ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। এই যে এই পাশের যে দেওয়ালটা আছে না, একদম এন্ড মুহূর্তের এই পাশের দেওয়ালটা, ওই দেওয়ালের ক্ষেত্রফলটা বের করছি। স্যার ওর তো আপনি দেখতেই পাচ্ছেন উচ্চতা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, ঠিক কিনা? তার মানে কি প্রস্থ ইন্টু উচ্চতা মানে হচ্ছে ওই দেওয়ালটার ক্ষেত্রফল। তার মানে আমি ওই দেওয়ালটার ক্ষেত্রফল কী পেয়ে গেলাম? উচ্চতা ইন্টু কত? প্রস্থ। ক্লিয়ার? ব্যাস। আচ্ছা, এই দেওয়ালটা যখন পেলাম তো আমরা তো ওই দেওয়ালটাও পেয়ে যাবো, ওই লাস্টের দেওয়ালটা। ক্লিয়ার? ওই লাস্টের দেওয়ালটাও পেয়ে যাবো আমরা। কি পাবো কিনা বলো আগে? স্যার তাহলে ওই দেওয়ালটার কথা হবে, আরে ইয়ার আমরা প্রত্যেকে জানি যে ওই লাস্টের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওরও তো প্রস্থ কত? 4 মিটার, আর উচ্চতা কত? 3 মিটার। তার মানে কি প্রস্থ ইন্টু উচ্চতা বা উচ্চতা ইন্টু প্রস্থ, তাহলে 3 ইন্টু কত? 4। তাহলে কটা দেওয়াল হয়ে গেল আমাদের? 2টো দেওয়াল হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের 4টা দেওয়াল বলেছে। এক কাজ করি, এবার এই যে এই দেওয়ালটা করি, পিছনে যে দেওয়ালটা আছে। স্যার পিছনের দেওয়ালটা কোনটা? এটা হচ্ছে পিছনের দেওয়াল, তাই না? পিছনের দেওয়াল, এই যে পিছনের দেওয়ালটা, ছাদটা কিন্তু না, পিছনেরটা। তো আমরা পিছনের দেওয়ালটা কি জানি? দেখো দৈর্ঘ্যটা কত বলো তো? দৈর্ঘ্য তো জানি 5 মিটার, আর উচ্চতা কত জানি? উচ্চতা 3 মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে পিছনের দেওয়ালটা পেয়ে গেলাম। ক্লিয়ার? পিছনের দেওয়ালটা পেয়ে গেলাম মানে এই পাশের দেওয়ালটা পেয়ে গেলাম। আমার তো এই পাশের দেওয়ালটা নেওয়া হয়ে গেছে, আমার এই পাশের দেওয়ালটাও নেওয়া হয়ে গেছে। আমি কি করলাম? আমি পিছনের যে দেওয়ালটা ওটা নিচ্ছি। তো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে কত? 5 ইন্টু কত? 3। এবার আমার দরকার কি? সামনের যে দেওয়ালটা। সামনের দেওয়াল কোনটা? সামনের দেওয়াল তো এটা, তাই না? সামনের দেওয়াল হচ্ছে এটা। এটা কি সামনের দেওয়াল? তো যখন সামনের দেওয়ালের কথা ভাববো তখন কি পাচ্ছি বলো তো? দৈর্ঘ্য হচ্ছে কত? 5 মিটার, উচ্চতা কত? 3 মিটার। তো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তো দৈর্ঘ্য ইন্টু কত? উচ্চতা। তো দেখো আমার টোটাল কিন্তু আমার 4টা দেওয়াল হয়ে গেছে। আমাকে মেঝে নিতে বারণ করেছে আর ছাদ নিতেও বারণ করেছে, তাই নিলাম না। তো 4টা দেওয়ালের এরিয়া আগে আমরা বের করলাম। তাহলে কত পাচ্ছি বলো? 3 4 12 প্লাস 3 4 12 প্লাস 3 5 15 প্লাস 15, 12 12 24 আর 15 15 30। তাহলে কত পাচ্ছি? 54 এত মিটার স্কোয়ার। কেমন? তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে না চটপট। এবার দেখো কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 9√3 সেন্টিমিটার হলে সমগ্র দলের ক্ষেত্রফলটা কী হবে। তো চলো না আমি 3 নম্বরে একটা সূত্র শিখি, ওর কর্ণের দৈর্ঘ্য কত হবে। তো মনে রাখবে একটি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কেমন? এটা সূত্র। তো যখনই আমাদেরকে বলেই দিয়েছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 9√3 সেন্টিমিটার, কেমন, তখনই আমি বুঝে গেলাম ও ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের ক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই কি হয়? সমান হয়। তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাহলে এটা সমান কত? 9√3। যেখানে এর পরিচয়টা কি? এ হচ্ছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা এক কাজ করি, একটু গণনা করি। তো কি পাচ্ছি? √ a² + a² + a² মানে
রুটের মধ্যে 3a², এটা ইকুয়াল টু কত? 9√3। বা একটু গণনা করো তো, √3 থেকে গেল, আর a²টা রুটের বাইরে আসলে a হচ্ছে, ইকুয়াল টু কত? 9√3। তাহলে এখান থেকে আমরা কিন্তু এর মান কত হচ্ছে? 9। ক্লিয়ার? a সমান 9 পেয়ে গেলাম। যখনই আমরা a সমান 9 পেয়ে গেলাম, এবার কি চেয়েছে? বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ক্লিয়ার? সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল? আমরা এমনি সূত্র জানি কি, 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। টোটাল লিখবো আমরা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? 2 ইন্টু a² প্লাস a² প্লাস a² মানে কত? 3a²। তো আমরা 3 দুগুণে 6 পাচ্ছি এদিকে, আর এ মানে তো 9, তো 9 এর স্কোয়ার কত হচ্ছে? 9 9 81। তো 6 একে 6, 6 8 48, এত সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তার মানে অপশান কোনটা কারেক্ট হবে? অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। লিখে নাও। এবার আমরা অঙ্ক নাম্বার 5 আর 6 প্রায় দুটো একই টাইপের অঙ্ক করব। তো ওখানে আমরা একটা শর্টকাট নিয়ম ইউজ করব। কেমন? না তো আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে এদেরই হেল্প নিতে হবে। তো শর্টকাট নিয়মটা লিখে রাখো সবাই। ধরো 4 নাম্বার লিখবে একটা ঘনক। কেমন? একটা ঘনক আঁকলাম প্রথমে। তো কেসটা কি করা হচ্ছে দেখানো সবাই। এই ঘনকের তুমি করেছো কি, বাহুর দৈর্ঘ্যটা এখানে বাড়িয়ে দিয়েছো বা কমিয়ে দিয়েছো। ক্লিয়ার? তুমি যদি বাহুর দৈর্ঘ্যটাকে যদি n গুণ করে দাও, ক্লিয়ার, n গুণ হয় বাড়াও কিংবা কমাও, তাহলে তাহলে এর ভলিউম মানে আয়তন, তুমি যদি বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দাও তো আয়তনটা বেড়ে যাবে, বাহুর দৈর্ঘ্য কমিয়ে দাও আয়তনটা কমে যাবে। তো তুমি যদি বাহুর দৈর্ঘ্যটাকে n গুণ করে দাও না, তাহলে আয়তনটা কতটা বাড়বে? তো লিখবে আয়তনটা বাড়বে হচ্ছে n³ গুণ। ক্লিয়ার? বা বাহুর দৈর্ঘ্য যদি n গুণ কমিয়ে দাও তাহলে আয়তনটা কমে যাবে n³ গুণ। ঠিক একই রকমভাবে আমরা করণের ক্ষেত্রেও করতে পারি। তুমি যদি বাহুর দৈর্ঘ্য n গুণ বাড়িয়ে দাও তাহলে কর্ণটাও না n গুণ বেড়ে যাবে। যদি বাহুর দৈর্ঘ্য n গুণ কমিয়ে দাও তাহলে কর্ণটাও n গুণ কমে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে ট্রিক্সটা মনে রাখবো, এই ট্রিক্সটা খুবই কাজে দেবে। তো তোমরা দেখো এখানে কি বলেছে, যদি ঘনকের প্রতিটি বাহুকে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ, কেমন, তবে তবে ঘনকের আয়তনটা প্রথম ঘনকের কত গুণ হবে। তো যখন আমি দ্বিগুণ দেখতে পেয়েছি তখন বুঝে গেলাম যে নতুন যে ঘনকটা পাচ্ছি, নতুন যে ঘনকটা পাবো তার আয়তনটা কত গুণ হবে। যখন আয়তনের কথা বলেছে, ভলিউমের কথা বলেছে, তখন 2 এর মাথায় কী দেবো? কিউব। কারণ বাহুর দৈর্ঘ্যকে তুমি n গুণ করেছো, তাহলে আয়তন কত হবে? n³ গুণ। তাহলে বাহুর দৈর্ঘ্য তুমি দ্বিগুণ করেছো, তার মানে আয়তন কত হবে? 2³ গুণ। তার মানে উত্তর কত পাচ্ছি আমি? 8 গুণ। একদম এক চান্সে উত্তর। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? মানে কেসটা এরকম, ধরে নাও এটা হচ্ছে সেই ঘনক। এবার তুমি করেছো কি, তুমি এর বাহুটাকে নিলে, বাহুটাকে নিয়ে দ্বিগুণ করে দিয়েছো। তো বাহুটাকে দ্বিগুণ করে দাও না, বাহুটাকে দ্বিগুণ করলে গেলে দেখো ওর আয়তনটা তো বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ওর আয়তনটা কত গুণ হবে। তো ক্যালকুলেশন করলে আমরা এর আয়তনটা পাবো কত? 8 গুণ পাবো। ক্লিয়ার? ব্যাস, এই হচ্ছে উত্তর। তো আমি এর বড় নিয়ম দেখালাম না, এই ছোটো নিয়মে বলে দিলাম। শুধু রেজাল্টটা মনে রাখবে যে বাহুর দৈর্ঘ্য যদি n গুণ করে দাও তাহলে আয়তনটা n³ গুণ হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য যদি n গুণ হয় তাহলে কর্ণটাও n গুণই হবে। বৃদ্ধি বা কম হ্রাস বলো, যাই বলো না কেন, উত্তর কিন্তু একই থাকবে। ব্যাস, লিখে নাও। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্ক দেখো। তো 6 নম্বর অঙ্ক করার আগে একটু তোমাদের বলে দিই, এইখানে সূত্রটা দেখে নাও একটু। আয়তন যেমন কি হচ্ছে n³ গুণ হচ্ছে, তো মনে রাখবে কর্ণটা হবে √n গুণ। কেমন? একটু রুটটা আমার ছুটে গিয়েছিল, ওটা লিখে নেবে। আচ্ছা, চলে আসি এবার এই অঙ্কে। কোনো সমকোণী চৌপলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 8% হ্রাস পায় না,
তাহলে কর্ণ কত শতাংশ হ্রাস পাবে? মনে রাখবে, বাহু হ্রাস পাচ্ছে তো কর্ণও হ্রাস পাচ্ছে। বাহু যদি বৃদ্ধি পায় তাহলে কর্ণও বৃদ্ধি পাবে। কেমন? তো এখানে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে বুঝে নেবে যে কর্ণের ক্ষেত্রে, দেখো বাহু আর কর্ণের ক্ষেত্রে সূত্র হচ্ছে সেম পার্সেন্ট চেঞ্জ হবে না। কেমন? তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাই তোমরা লিখে নিতে পারো তোমরা সূত্র হিসাবে যে যদি n% বৃদ্ধি পাই, বাহুর দৈর্ঘ্য n% বৃদ্ধি পেলে কর্ণ n% বৃদ্ধি পাবে। কেমন? বাহুর দৈর্ঘ্য n% বৃদ্ধি পেলে কর্ণের দৈর্ঘ্য n% বৃদ্ধি পাবে। উল্টোটাও, বাহুর দৈর্ঘ্য n% হ্রাস পেলে কর্ণের দৈর্ঘ্যটাও n% হ্রাস পাবে। ক্লিয়ার? ব্যাস, তো আশা করছি বুঝতে পেরেছ। এবার লিখো নেক্সট অঙ্ক। দেখো এই অঙ্কে কি বলেছে, বলেছে একটি ঘনকের বাহুগুলো তুমি দ্বিগুণ করে দিয়েছ। ক্লিয়ার? এটা একটা ঘনক, এই ঘনকের যে বাহু দেওয়া রয়েছে তুমি করেছো কি, এই বাহুর দৈর্ঘ্যগুলোকে তুমি দ্বিগুণ করে দিয়েছ। যদি বাহুর দৈর্ঘ্যগুলোকে তুমি দ্বিগুণ করে দাও না, তাহলে তুমি কেমন ঘনক পাবে? এরকম ঘনক পাবে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো দ্বিগুণ হয়ে যাবে না, তাই এরকম ঘনক পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে তার আয়তনের অনুপাতটা কত হবে। ক্লিয়ার? যে এটা মূল ঘনক, এটা পরিবর্তিত ঘনক, তাহলে আয়তনের অনুপাতটা কত হবে? তো দেখো না, আমরা কি জানি, আমরা জানি বাহু যদি দ্বিগুণ হয় না, তো বাহু যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু আয়তনটা কত হবে? তার কিউব গুণ। ক্লিয়ার? এই সূত্র দেখতে পাচ্ছি, বাহু যদি n গুণ হয় তাহলে কিন্তু আয়তনটা n³ গুণ হবে। তো আমি বুঝে গেলাম যে বাহু যদি 2 গুণ, ওই কারণে আয়তনটা কত হবে? ওর আয়তনটা হবে 2³ গুণ। ক্লিয়ার? তার মানে বুঝে গেলাম যে ওর আয়তন যদি 1 হয় তাহলে ওর আয়তনটা কত হবে? 2³ মানে কত? 8। ক্লিয়ার? ওর আয়তন যদি 1 হয়, 1 একক হয়, 1 ঘন একক যদি হয়, তাহলে ওর আয়তন হবে কত? 8 ঘন একক, কারণ ওর থেকে যে ওটা ওর কিউব গুণ হচ্ছে। তাহলে আমি বুঝে গেলাম যে মূল ঘনক, এটা মূল ঘনক আর এটা পরিবর্তিত ঘনক, তাহলে আয়তন অনুপাতটা কত হবে? 1:8। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। তাহলে প্রিয় ভাই বোনেরা, তোমাদের এই ছিল গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। এই অঙ্কগুলোই সাধারণ পক্ষে তোমাদের বিভিন্ন যে পরীক্ষা, টেস্ট দেবে, সামনে টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক, এই ধরনের অঙ্ক দিয়ে থাকে। কিছু অঙ্ক থাকে কনসেপচুয়াল অঙ্ক, যা তোমরা এখান থেকে ডেটা অনুযায়ী পেয়ে যাবে, আর যা অঙ্ক দেয় তা হচ্ছে এই টপিকের উপরেই। আশা করছি বুঝতে পেরেছ। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।